বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির শাসনামলে দুর্নীতির বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত এবং সমালোচিত অধ্যায়। বিশেষ করে 2001 থেকে 2006 সাল পর্যন্ত দলটির শাসনকালকে দুর্নীতির এক ভয়াবহ সময়কাল হিসেবে চিহ্নিত করা হয়, যখন রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত ও দলীয় সম্পদ গড়ার এক মহোৎসব চলছিল বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লজ্জাজনক রেকর্ড গড়েছিল। মূলত এই সময়ে বিএনপির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং তা ছিল একটি সুসংগঠিত এবং প্রাতিষ্ঠানিক রূপ। হাওয়া ভবনকে কেন্দ্র করে গড়ে ওঠা সমান্তরাল প্রশাসন, বিদ্যুৎ খাতের খাম্বা বা খুঁটি বাণিজ্য, নাইকো, গ্যাটকো ও বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি, এতিমদের টাকা আত্মসাৎ এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের মতো ঘটনাগুলো এই দুর্নীতিরই জ্বলন্ত উদাহরণ। এই ভিডিওতে আমরা আবেগের আশ্রয় না নিয়ে তথ্যের ভিত্তিতে বিএনপির শাসনামল এবং পরবর্তী সময়ের প্রমাণিত ও আলোচিত দুর্নীতির চিত্রগুলো বিস্তারিতভাবে তুলে ধরব। বিএনপির শাসনামলে দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসেবে লোকমুখে এবং বিভিন্ন তদন্তে বারবার যে নামটি উঠে এসেছে তা হল হাওয়া ভবন। তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় হিসেবে পরিচিত এই ভবনটি কার্যত হয়ে উঠেছিল দেশের দ্বিতীয় এবং সবচেয়ে প্রভাবশালী ক্ষমতার কেন্দ্র। অভিযোগ রয়েছে যে সরকারের যে কোনো বড় প্রজেক্ট, টেন্ডার বা ব্যবসায়িক চুক্তির চূড়ান্ত অনুমোদন আসত এই ভবন থেকে, আর এই অনুমোদনের বিনিময়ে নির্দিষ্ট হারে কমিশন দিতে হতো, যা জনমনে 10% বা 10% কমিশন হিসেবে পরিচিতি পায়। তারেক রহমানের নেতৃত্বে এই ভবনকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল, যারা রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ন্ত্রণ করত। এই সিন্ডিকেটের অনুমতি ছাড়া কোনো বড় ঠিকাদারি কাজ পাওয়া বা সরকারি ক্রয়াদেশ পাওয়া অসম্ভব ছিল। ফলে ব্যবসার স্বাভাবিক গতি রুদ্ধ হয় এবং দুর্নীতির মাধ্যমে কাজ বাগিয়ে নেওয়ার সংস্কৃতি চালু হয়, যা দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করে। বিদ্যুৎ খাতে বিএনপির শাসনামলে যে ভয়াবহ দুর্নীতি হয়েছিল তা সাধারণ মানুষের কাছে খাম্বা কেলেঙ্কারি বা খুঁটি বাণিজ্য হিসেবে পরিচিত। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যুতের খুঁটি বা খাম্বা পুঁতে রাখা হয়েছিল, কিন্তু সেগুলোতে তার টানানো হয়নি বা বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র খুঁটি কেনার প্রজেক্ট দেখিয়ে সরকারের কোটি কোটি টাকা লোপাট করা হয়। এর পেছনে মূল উদ্দেশ্য ছিল ঠিকাদার বাণিজ্যের মাধ্যমে দলের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের পকেট ভারী করা। একদিকে সাধারণ মানুষ বিদ্যুতের অভাবে ধুঁকছিল, কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছিল, অন্যদিকে সরকারের নথিপত্রে বিদ্যুৎ খাতের উন্নয়নে বিশাল ব্যয়ের হিসাব দেখানো হচ্ছিল। এই অপরিকল্পিত এবং দুর্নীতিগ্রস্ত প্রকল্পের ফলে রাষ্ট্রীয় কোষাগারের যে ক্ষতি হয় তা পূরণ করতে পরবর্তী সময়ে দীর্ঘ সময় লেগেছে। জ্বালানি খাতের দুর্নীতি বিএনপির সময়ের আরেকটি বড় কলঙ্ক। কানাডিয়ান কোম্পানি নাইকার সাথে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের চুক্তি নিয়ে যে দুর্নীতির অভিযোগ ওঠে তা আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়েছে। অস্বচ্ছ প্রক্রিয়ায় এবং দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে নাইকোকে কাজ দেওয়া হয়েছিল বলে অভিযোগ প্রমাণিত হয়। এই চুক্তির ফলে রাষ্ট্রকে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। বিশেষ করে ছাতক গ্যাস ক্ষেত্রে নাইকোর অবহেলার কারণে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল তাতে পরিবেশ ও সম্পদের অপূরণীয় ক্ষতি হয়। অথচ দুর্নীতির মাধ্যমে কাজ পাওয়া ওই কোম্পানির কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায়ের পরিবর্তে তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। এই নাইকো দুর্নীতির মামলায় বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং তদন্তে দেখা যায় যে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত আর্থিক সুবিধা লাভের বিনিময়ে এই অসম চুক্তিটি করা হয়েছিল। একইভাবে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলাটিও বিএনপির সময়কার অনিয়মের একটি বড় দলিল। এই মামলায় অভিযোগ করা হয় যে চীনের একটি কনসোর্টিয়ামকে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণেের ঠিকাদারি কাজ দেওয়ার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করা হয়েছিল। যথাযথ নিয়ম না মেনে এবং রাষ্ট্রের আর্থিক ক্ষতি করে এই চুক্তি সম্পাদন করা হয়েছিল। এর মাধ্যমে সরকারের প্রায় 158 কোটি 71 লাখ টাকার ক্ষতি হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। এই চুক্তির পেছনে ছিল কমিশন বাণিজ্য এবং দলীয় স্বার্থ রক্ষা। রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সেটিকে লুটের মালের মতো ব্যবহার করার এই প্রবণতা ছিল তৎকালীন প্রশাসনের একটি সাধারণ চিত্র। বন্দর ব্যবস্থাপনায় দুর্নীতির একটি বড় উদাহরণ হল গ্যাটকো দুর্নীতি মামলা। ঢাকা কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপো এবং চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ গ্যাটকো নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে যে এই প্রতিষ্ঠানটির কাজ পাওয়ার মতো কোনো অভিজ্ঞতা বা যোগ্যতা ছিল না। শুধুমাত্র দলীয় প্রভাব এবং ঘুষ লেনদেনের মাধ্যমে অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে গ্যাটকোকে এই কাজ পাইয়ে দেওয়া হয়। এর ফলে রাষ্ট্রের প্রায় 1000 কোটি টাকার ক্ষতি হয়। অযোগ্য একটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ বন্দরের দায়িত্ব দেওয়ায় পণ্য খালাসি দীর্ঘসূত্রতা তৈরি হয়, যা আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলে। এই কেলেঙ্কারির সাথে তৎকালীন সরকারের উচ্চপদস্থ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নাম সরাসরি জড়িয়ে পড়ে, যা প্রমাণ করে যে দুর্নীতি তখন কতটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। অর্থ পাচার বা মানি লন্ডারিং এর ক্ষেত্রেও বিএনপির শীর্ষ নেতৃত্বের নাম বারবার উঠে এসেছে। বিশেষ করে খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর পাচার করা অর্থ বিদেশ থেকে ফেরত আনার ঘটনাটি ছিল বাংলাদেশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। সিঙ্গাপুরে পাচার করা কোকর বিপুল পরিমাণ অর্থ দুর্নীতির মাধ্যমে অর্জিত বলে প্রমাণিত হওয়ার পর সিঙ্গাপুরের আদালত সেই অর্থ বাজেয়াপ্ত করে এবং পরবর্তীতে তা বাংলাদেশের কাছে ফেরত পাঠায়। এই ঘটনাটি বিএনপির
দুর্নীতির একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়। সিমেন্স কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার কেলেঙ্কারিতেও কোকোর নাম জড়িয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নথিতেও উঠে এসেছে। অর্থাৎ তাদের দুর্নীতি শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ ছিল না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের গুরুতর অভিযোগ এবং মামলা ছিল। বিদেশে অর্থ পাচারের অভিযোগও তার বিরুদ্ধে আদালতের রায় ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তারেক রহমানের দুর্নীতির বিষয়ে মার্কিন তদন্ত সংস্থা FBI এর একজন এজেন্ট বাংলাদেশে এসে আদালতে সাক্ষ্য দিয়ে গেছেন। FBI এজেন্ট ডেবরা লাভ্রভাত আদালতে জানিয়েছিলেন যে তারেক রহমান এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সিঙ্গাপুরের ব্যাংকে পাচার করেছেন। একটি বিশেষ তদন্ত সংস্থার সরাসরি সাক্ষ্যদান প্রমাণ করে যে এই অভিযোগগুলো নিছক রাজনৈতিক বুলি ছিল না। টঙ্গী বিদ্যুৎ কেন্দ্রের কাজ দেওয়ার বিনিময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়ার বিষয়টিও তদন্তে পরিষ্কারভাবে উঠে এসেছে। তারেক রহমানের মানি লন্ডারিংয়ের মামলায় 7 বছরের কারাদণ্ড এবং 20 কোটি টাকা জরিমানার রায় বহাল রেখেছিল উচ্চ আদালত। তবে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিরুদ্ধে দায়ের করা প্রায় সব প্রধান ও রাজনৈতিক মামলা থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালাস বা অব্যাহতি পেয়েছেন। বিএনপি সরকারের আমলে নিয়োগ ও বদলি বাণিজ্য ছিল ওপেন সিক্রেট। সরকারি চাকরি থেকে মেধা ও যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্য এবং অর্থের লেনদেনে ছিল প্রধান মাপকাঠি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে শিক্ষা খাত সব জায়গাতে নিয়োগের জন্য ঘুষ দিতে হতো। বিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ এবং দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল। বিসিএস পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের ঘটনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। অনেক যোগ্য প্রার্থী শুধুমাত্র টাকা দিতে না পারায় বা দলীয় পরিচয় না থাকায় চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। একইভাবে সরকারি কর্মকর্তাদের পোস্টিং বা বদলির ক্ষেত্রেও হাওয়া ভবনের নির্দেশ এবং টাকার খেলা চলত। ভালো পোস্টিং পাওয়ার জন্য কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিতে হতো, যার প্রভাব পড়ত প্রশাসনিক কাজে। কারণ ঘুষ দিয়ে পদে বসা কর্মকর্তারা দুর্নীতি করে সেই টাকা উসুল করার চেষ্টা করতেন। বিএনপির শাসনামলে বিচার বিভাগেও দুর্নীতির ছায়া পড়েছিল। বিচারক নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ ছিল চরম পর্যায়ে। ভুয়া ল ডিগ্রিধারী ব্যক্তিদেরও বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা পরে জানাজানি হলে বাতিল করতে হয়। বিচারালয়ে ন্যায় বিচার পাওয়ার চেয়ে দলীয় পরিচয় এবং অর্থের প্রভাব বেশি কাজ করত। এর ফলে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়েছিল। এমনকি বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রক্রিয়াও দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল বিভিন্ন প্রশাসনিক ও আইনি জটিলতা সৃষ্টি করে। বিচারহীনতার এই সংস্কৃতি এবং অপরাধীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার পেছনেও ছিল অনৈতিক রাজনৈতিক স্বার্থ এবং দুর্নীতিগ্রস্ত মানসিকতা। দুর্নীতির এই ব্যাপকতা দেশের ব্যাংক ও বিমা খাতকেও রেহাই দেয়নি। ওরিয়েন্টাল ব্যাংক কেলেঙ্কারির কথা উল্লেখ করা যেতেই পারে। সেখানে ভুয়া নথিপত্র দিয়ে কোটি কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়েছিল। এই লুটপাটের ফলে ব্যাংকটি দেউলিয়া হওয়ার উপক্রম হয় এবং হাজার হাজার গ্রাহকের আমানত ঝুঁকিতে পড়ে। দলীয় প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে ঋণ নেওয়া এবং সেই ঋণ আর ফেরত না দেওয়া, এটি ছিল সেই সময়ের একটি সাধারণ চর্চা। খেলাপি ঋণের পরিমাণ হু হু করে বেড়েছিল, যা দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছিল। বিমা খাতেও নিয়ম বহির্ভূতভাবে লাইসেন্স দেওয়া হয় এবং প্রিমিয়ামের টাকা তছরূপের ঘটনাও ঘটেছিল অহরহ।